বিধানসভা নির্বাচনের ফলাফলের আর মাত্র কয়েকটা ঘন্টাই বাকি এবং আগামীকালকে সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে ভোট গণনা। 35টি জেলার 40টি কেন্দ্রে হবে ভোট গণনা একেবারে সকাল থেকে এবং 15 থেকে প্রায় 25-26 রাউন্ড পর্যন্ত চলবে গণনা। কোকরাঝাড়, তিনসুকিয়া, যোরহাট এবং নগাঁওয়ের দুটি করে ভোট গণনা কেন্দ্র রয়েছে। প্রথমবারের মতন এবারে এক পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। অসমে এক দফা এবং পশ্চিমবঙ্গে দু দফাতে নির্বাচন হয়েছে। তবে অসমের ক্ষেত্রে 126টি আসন রয়েছে, যেখানে ইভিএম এ বন্দী হয়েছে 722 জন প্রার্থীর ভাগ্য। কি হবে নির্বাচনের ফলাফল? ভোট গণনাকে ঘিরে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যে তীব্র উৎকণ্ঠা এই মুহূর্তে বিরাজ করছে। আর মাত্র কয়েকটা ঘন্টা রাত পোহালে ভোট গণনা এবং কার দখলে যেতে পারে অসম এবং বাংলার মসনদ, সেদিকেই তাকিয়ে রয়েছে দুই রাজ্যের জনগণ। শুধুমাত্র ভোটার, প্রার্থী বা কমিশন বা অন্যদিকে ভোট কর্মীরাই নয়, প্রত্যেকটা মানুষের হার্টবিট এই মুহূর্তে এক প্রকার বাড়ছে বলা যায়। আগামী কালকের দিকে উত্তেজনার পারদ তা ক্রমশই চড়ছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার বাকি আর মাত্র কয়েকটা ঘন্টা। আগামীকালকে সকাল 8টা থেকে শুরু হয়ে যাবে ভোট গণনার কাজ। 35টি জেলা অসমে ইতিমধ্যে অসমের যেরকম ভাবে রয়েছে, অসমের পাশাপাশি কোকরাঝাড়, তিনসুকিয়া, যোরহাট প্রত্যেকটা কেন্দ্রে দুটি করে গণনা কেন্দ্র রাখা হয়েছে। প্রথমবারের মতন এক পর্যায়ে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন 126টি আসনে ইভিএম এ বন্দী হয়েছে 722 জন প্রার্থীর ভাগ্য। তবে কি হতে চলেছে আগামীকাল রাত পোহালে সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। এবং তার আগের যে ছবিটা দেখা যাচ্ছে বাংলা থেকে অসম প্রতিটা প্রান্তে ইভিএম বা স্ট্রং রুমে, যেখানে আরো অধিক পরিমাণে স্ট্রং করা হয়েছে নিরাপত্তা। প্রত্যেকটা প্রান্তে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রং রুমগুলিকে এবং তার বাইরে প্রহরা যেরকম বাড়ছে ঠিক তার সঙ্গে উত্তেজনাটাও বাড়ছে কয়েক গুণ। সরাসরি ধুবড়িতে নিয়ে যাবো আপনাদের। ধুবড়ি থেকে রাজীব জেনে গেছে এই মুহূর্তে। রাজীব, বিধানসভা ফলাফল ঘোষণা আর মাত্র কয়েকটা ঘন্টাই বাকি এবং উত্তেজনার পারদটাও চড়ছে ক্রমশ এই মুহূর্তে অসমের ধুবড়িতে। সেই উত্তেজনাটা কোন লেভেলে বা কতটা রয়েছে বলে দেখতে পাচ্ছ? সুপ্রতি, তুমি যেভাবে বললে একদমই তাই। বলতে হবে উত্তেজনা পারস্ত একদম উচ্চ সীমানায় পৌঁছে গেছে এবং যে প্রার্থীদের পাশাপাশি যারা সমর্থক রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট উৎকণ্ঠা। কি হবে। তোমাকে একটু বলে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনটায় এটা হচ্ছে গৌরীপুর পিসি ইনস্টিটিউশন। সেখানে হচ্ছে এই ধুবড়ি জেলার যে 5টা সমষ্টি রয়েছে, সেই 5টা সমষ্টির 33 জন যে প্রার্থী, সেই প্রার্থীর ভাগ্যবন্দী হয়ে আছে ইভিএমে। 1548টা ইভিএম এখানে রয়েছে এবং কাল ইভিএম খোলা হবে। তার প্রাক মুহূর্তে কিন্তু বলা হচ্ছে জেলার যারা সমর্থক রয়েছেন বিভিন্ন দলের, তারা কিন্তু যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন কি হবে। এই মুহূর্তে আমার সাথে জেলার বেশ কিছু সচেতন মানুষ রয়েছেন, তাদের সাথে আমি কথা বলে দেখব। দাদা, প্রথমে আপনার কাছে আসছি। আর কয়েকটা ঘন্টা তারপরে ইভিএমে যা বন্দী হয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। প্রথমে একটা প্রশ্ন, সরকার কার বলে ভাবেন এবার একদম নিশ্চিত, আপনারা সবাই নিশ্চিত থাকুন যে এনডিএ সরকার আসামে হতে চলছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করবে, এটা নিশ্চিন্ত। আর এবার ইলেকশনের আগে আপনারা দেখতে পেয়েছেন যে মানুষের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা, একটা উৎসবমুখের পরিবেশ ছিল। সো আমরা ইলেকশনটা এবার এনজয় করেছি। আসামে তো আমাদের সরকার হবেই, আমাদের পশ্চিমবঙ্গ এবার সরকার হবে, এটা নিশ্চিন্ত। আচ্ছা, তো কি বলবেন যে যেহেতু আসাম তো সরকার, আপনি বললেন জেলাটা কিভাবে দেখছেন? ধুবড়ি জেলাটা যেহেতু 5টা সিট রয়েছে এখানটা, ধুবড়ি জেলাতে এবার একটা অভূতপূর্ণ ভোট হয়েছে। কারণ কি, আমাদের পোলিং পার্সেন্টেজ বিগত সময়ে খুব কম ছিল। এবারে সবাই বের হয়ে আসছে, বাইরে যারা ছিল তারাও এসে ভোট দিয়েছে। না, প্রত্যেকটা পোলিং বুথে 90% অ্যাবভ পোলিং হয়েছে। তো এবার যেমন গোলকগঞ্জ সমষ্টি, আমরা বৃহৎ একটা মার্জিনে গোলকগঞ্জ সমষ্টি জিতবো। বিলাসীপাড়াতেও একটা ভালো ভোটের ব্যবধানে আমরা জিতবো। ধুবড়ি, যেখানে আমাদের বহু বছর থেকে এমএলএ নেই, যেখানে আমাদের জিতার প্রশ্ন ওঠে না, সেখানেও কিন্তু মানুষ এবার সরকারমুখী ভোট দিয়েছে। বহুত মাইনরিটি ভাইরা আগিয়ে এসেছে। আমাদের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টির উত্তম প্রসাদদার নেতৃত্বে খুব সুন্দর একটা ভোট দিয়েছে। তো ধুবড়িতেও আমাদের জিতার প্রবল সম্ভাবনা। একটা প্রশ্ন আপনার, কি সরকার কার? অবভিয়াসলি আপনি ওনারা বললেন যে বিজেপি সরকার আসবে। কি বলছেন আপনি যে সাধারণ ভোটার হিসেবে কি বলতে চাইছেন? সাধারণ ভোটার হিসাবে, সাধারণ বাসিন্দা হিসেবে আমাদের মনে কোনো রকম এখানে সন্দেহ নেই যে বিজেপির নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেবের নেতৃত্বে তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, বিজেপি সরকার হচ্ছে। আমরা সেই উন্নয়নের ধারা যে উনি বয়ে চলেছেন, সেই উন্নয়নের ধারা আরও 5 বছর আমরা পাবো, সেটাই আমাদের আশা।
বিরোধীরা কালকে দেখা গেছে হোটেলে পার্টি করেছে, ভোজ ভাত করেছে, তারা পার্টি করেছে, কি বলবেন সেই না না, ওনাদের অধিকার আছে। 4 তারিখের আগে, রেজাল্টের আগে ওনারা পার্টি করতে পারে, ফুর্তি করতে পারে, কারণ 4 তারিখের পরে সেই সুযোগটা ওনাদের নেই। ওনারা কিছু কিছু অঞ্চলে ভোটটা পাবে, ওনাদের ক্যান্ডিডেট জিতবে, সেটা আমরাও অস্বীকার করি না। কিন্তু ওভারঅলভাবে দাদা যেমন বললো, বেঙ্গলেও এবার পদ্মফুল ফুটবে, আসামেও পদ্মফুল ফুটবে, তাই ও একটু ফুর্তি করুক, আমাদের কিছু বলার নেই এটাতে। ওনার সব এটা সাংবিধানিক অধিকার সবার ফুর্তি করার, কারণ 4 তারিখের পরে মনটা খারাপ হয়ে যাবে, কে কে আসামে থাকবে সেটাও একটা সন্দেহের প্রশ্ন আর কি। একটাই আপনার কাছে আসবো, কি বলবেন, একটাই প্রশ্ন, কি ভাবছেন? কালকে বিরোধীরা কিন্তু বড় ভোজ ভাতের ব্যবস্থা করেছিল, তারা পার্টি করেছিল, সেই ক্ষেত্রে কি বলবেন আপনি? এটা তো বিরোধীর কাজ, কারণ বিরোধী যদি এই কাজ না করে তাহলে কি কয় কর্মীদেরা কিভাবে শক্তি পাবে। এই জন্য 4 তারিখ পর্যন্ত এরা বলেছে যে আমরা জিতবো অনলি খালি কর্মীদের শক্তি রাখার জন্যে। কিন্তু অ্যাকচুয়ালি আসামে তৃতীয়বারের জন্য আবারও এনডিএ সরকার হতে চলেছে। মুখ্যমন্ত্রী আমাদের হিমন্ত বিশ্ব শর্মা দেব হবে, এখানে কোনো সন্দেহ নাই, নিশ্চিত। একটা কথা, এবার দেখা যাচ্ছে যে আপনি দাদা বললেন যে সংখ্যালঘু লোকরা কিন্তু বেরিয়ে এসছেন, আসলে কিসের টানে, কি ভাবেন? সংখ্যালঘু বলে উন্নয়নের স্বার্থে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেবে সবারই উন্নয়ন করেছে, সংখ্যাগুরু সবারই উন্নয়ন করেছে। বিভিন্ন আসনে সব সংখ্যালঘু মানুষকে দিয়েছে, সংখ্যালঘু মানুষও পেয়েছে। মানুষ এখন কি চায়? মানুষ ডেভেলপ চায়, উন্নয়ন চায়, যেটা ভারতীয় জনতা পার্টির দ্বারা সম্ভব হয়েছে, বিশেষ করে ধুবড়িতে সম্ভব হয়েছে। ধুবড়িতে 68 বছর গভর্নমেন্ট কংগ্রেস ছিল, ধুবড়িতে একটা মেডিকেল কলেজ ছিল না। বিজেপি সরকার আসার পর এখানে মেডিকেল কলেজ হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ চালু হয়েছে, এখানে রেল লাইন চালু হয়েছে। কংগ্রেসের টাইমে বন্ধ ছিল, রূপসী বিমানবন্দর বন্ধ ছিল, বিজেপির টাইমে এখানে চালু হয়েছে। মানুষ তো উন্নয়ন চায়। আসামের সাথে সাথে পশ্চিমবঙ্গতেও এবার দেখবেন ভারতীয় জনতা পার্টির সরকার হবে, পদ্ম ফল ফুলবে। আসামে তো ফুলছেই, এখানে কোনো অর্থাৎ রাজীব, সবার থেকে একটা বিষয় পরিষ্কার যে বুথফেরত এবার সমীক্ষাতে ধুবড়ি জেলার যে 5টা সমস্যা মানে বুথফেরত সমীক্ষাতে যে কোথাও গিয়ে একটা গেরুয়া ঝড় উঠবে বাংলা এবং অসম উভয় রাজ্যে, এমনটাই দাবি করছেন। কিন্তু অন্যদিকে আরেকটি বিষয় জানতে চাইবো, যেহেতু রাত পোহালে গণনা শুরু হয়ে যাবে এবং এই যে স্ট্রং রুম করা হয়েছে বিভিন্ন জায়গাতে, সেই স্ট্রং রুমের নিরাপত্তা কি আরো স্ট্রং করা হয়েছে রাজীব? সুপ্রীতি, একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাকে আমি জানিয়ে রাখি যে এর আগে যখন 9 তারিখে ভোট হয়েছিল, তখন ধুবড়ি জেলা যেহেতু খুব স্পর্শকাতর জেলা এবং ভারত বাংলাদেশ সীমান্ত এখানে রয়েছে, নদী সীমান্ত রয়েছে, এখানে অসম পশ্চিমবঙ্গ সীমান্ত রয়েছে, ইন্টার ডিস্ট্রিক্ট, এখানে ধুবড়ি কোকরাঝার সীমান্ত রয়েছে। সত্যি সেই সব দিকটা দিকে দেখে ধুবড়িতে প্রায় 35 কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছিল। ঠিক পাশাপাশি এবারও কালকে যখন তোমার এখানে ভোট গণনা করা হবে, তার প্রাক মুহূর্তে দেখা যাচ্ছে যে নিষিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, লৌহ বলে মুড়ে ফেলা হয়েছে সমস্ত যে এলাকা রয়েছে, যে তোমার স্ট্রং রুম যেখানে বলছো, পিসি ইনস্টিটিউশন, গৌরীপুরে যে পিসি ইনস্টিটিউশন রয়েছে, তার চারপাশ দিয়ে কিন্তু লোকদের কাউকে ঘিরতে দেওয়া হচ্ছে না। একদম নিরাপত্তা প্রখর ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো মতে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। এবং এখানকার যে যারা ডিএম রয়েছেন বা আরক্ষী বা পুলিশ সুপার যারা রয়েছেন, তারা কিন্তু ঘনে ঘনে এসে সেই যে পর্যবেক্ষণ করে যাচ্ছেন যে কোনো রকম কোনো নিরাপত্তা কোনো ফাঁকফুকর রয়েছে কিনা। সেই মুহূর্তে সেই প্রশ্নটাই আমি বলবো, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা, 3 টায়ার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে জেলা পুলিশ রয়েছে, সিআরপিএফ বাহিনী রয়েছে এবং বিভিন্ন এলাকা, যেহেতু গৌরীপুর শহরে আমি দাঁড়িয়েছি, ঠিক আমার পিছনটাই স্ট্রং রুম করা হয়েছে, তার সামনে কিন্তু কাউকে ঘিরতে দেওয়া হচ্ছে না। এবং একটা কথা তোমাকে জানিয়ে রাখি, কাল আমি ডিএমের সাথে কথা বলেছি, উনি বলছে যে পারমিশন ছাড়া আমাকেও তাই সে চৌহাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। সুতরাং তুমি বুঝতে পারছো যে একজন জেলা শাসক তিনি যদি সেখানে যেতে না পারেন, তার সাধারণ মানুষের কিন্তু সেই জায়গা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার যেটা আমি তোমাকে বলতে চাইছি, যে ধুবড়িতে কিন্তু ব্যাপক সংখ্যক ভোট হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, বিগত নির্বাচনে অর্থাৎ রাজীব, কোনোভাবে কোনো মাছিও বলতে পারবে না যেভাবে নিরাপত্তার বলয় বেষ্টন করা হয়েছে স্ট্রং রুমে। এবং আমরা যেমনটা জানি যে প্রথমেই আগামীকালকে পোস্টাল ব্যালট এবং তারপরে ইভিএম এর গণনা শুরু হয়ে যাবে। ঠিক কটা থেকে এই সমস্ত কাজ শুরু করবে ভোট কর্মীরা?
দেখো, যেটা ইসিআই গাইডলাইন অনুযায়ী 8টার থেকে ইভিএম কারণ কথা, কিন্তু তার প্রাক মুহূর্তে ধুবড়ী জেলাতে এই মুহূর্তে যেটা আমাদের আছে খবর উঠে আসছে, প্রায় 5,000-এরও অধিক তোমার পোস্টাল ব্যালট রয়েছে। সুতরাং সেটাতে একটু সময় দরকার হয়, সেটা হয়তো 8টার আগের থেকেই শুরু হয়ে যাবে, কারণ 7টার থেকেই পোস্টাল ব্যালট গোনার কথা আমরা যেটা জানতে পেরেছি যে রিটার্নিং অফিসারের কাছ থেকে, এবং তিনি হয়তো সংবাদ মেল দিয়ে আজকে কিছুক্ষণ বাদেই তিনি সংবাদ মেলের আয়োজন করেছেন, সেখান থেকে তিনি জানাবেন যে কিভাবে সমস্ত যে প্রক্রিয়া চালানো হবে। কিন্তু তার তোমাকে জানিয়ে রাখি, পোস্টাল ব্যালট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আসামে হোক বা পশ্চিমবঙ্গেই হোক। তুমি তো দেখতেই পাচ্ছ, যেহেতু আমরা নিউজ লাইভ বাংলা খবর চালাচ্ছি, যে পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু এখন বেঙ্গলে একটা শোরগোল উঠে গেছে, কারণ ইভিএম টেম্পারিং করা কোনো মতেই সম্ভব নয়। তাহলে কি সেই পোস্টাল ব্যালট গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা ভূমিকা পালন করে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে। সুতরাং ধুবড়ীতে যদি 5,000 পোস্টাল ব্যালট আছে বলে আমরা জানতে পেরেছি, সুতরাং একটা বড় ফ্যাক্টর। সুপ্রীতি, যেটা আমি বলতে চাইছিলাম, যে নজিরবিহীনভাবে কিন্তু ভোট হয়েছে, যে এবার 2,20,938টা বা 80 জন ভোটার ছিলেন এই 5টা সমষ্টি মিলে, প্রায় 95.27% ভোট হয়েছে। প্রায় তোমাকে জানিয়ে রাখি, প্রায় 11,09,000 ভোটের মতন হয়েছে। তুমি বুঝতে পারছো কী ধরনের ভোট হয়েছে এবার। কিন্তু তবে একটা কথা তোমাকে আমি সেই একটা কথাই বলতে চাবো, যে এবার ভোটটা যে চলে গেল, কেউ কিন্তু উৎসবমুখের পরিবেশ, কিন্তু কোনো ভোটারের যারা ভোটার তাদের মন কিন্তু আমরা জানতে পারিনি। তারা কিন্তু খুব সাইলেন্ট একটা কারেন্টের ব্যবস্থা যেটা ছিল, যে ভিতরে আন্ডার কারেন্ট যেটা বলা যায়, তারা কাকে ভোট দিয়েছে কিন্তু বলতে চায় না। তোমাকে সেই একটা কথা বলবো, কোথায় কি সেই তাহলে এসআরের ভয়, যে এবার তারা হুইলদোল ভেঙে সবাই ভোট দিয়েছেন? মানে নজিরবিহীন প্রায় 95.27% ভোট পড়েছে। তুমি ভাবতে পারো কী ধরনের ভোট হয়েছে। এর আগে কিন্তু সেরকম আমরা ভোট দেখিনি। যাই হোক, এইবার যেটা কথা হচ্ছে যে আর কিছু ঘন্টার বাকি, সেই ঘন্টা তারপরে কিন্তু ইভিএম খোলা হবে। তোমাকে জানিয়ে রাখি, 33 জন প্রার্থী 5টা সমষ্টির থেকে তারা এবার দাঁড়িয়েছেন, এবং জেলার 1548টা যে ভোটগ্রহণ কেন্দ্র ছিল, সেই 1548টা ভোটগ্রহণ কেন্দ্রের 1548টা ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন ঠিক আমার পিছনে যে পিসি ইনস্টিটিউট রয়েছে, সেখানে স্ট্রং রুম করা আছে, সেখানে রাখা হয়েছে। এবং সেই একটাই কথা, নিষিদ্ধ নিরাপত্তা বলয়ে বুনিয়ে দেওয়া হয়েছে, লৌহ বলয় তুমি বলতে পারো, যে ধারে কাছে কিন্তু কোনো রকম কোনো লোক একমাত্র পারমিশন ছাড়া, ঠিক যেখানটায় এজেন্টরা বসে থাকেন তার বাইরে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সুপ্রীতি, একেবারে তাই রাজীব, তোমাকে আপাতত ধন্যবাদ। যেখানে বাংলা এবং অসম দুই রাজ্যের স্ট্রং রুমে এমনভাবে নিরাপত্তাকে বাড়ানো হয়েছে, এতটাই স্ট্রং করা হয়েছে যে কোনো মাছিও সেখানে বলতে পারবে না, এমনটাই রাজীব যেমনটা তুলে ধরছিল। এবং তার পাশাপাশি আগামীকালকে সকাল থেকে ধুবড়ির ছবি আমরা দেখবো রাজীবের মাধ্যমে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি, তাতে করে একদিকে অপেক্ষার পারদ ক্রমশ চড়ছে, এবং তার সঙ্গে কি হবে, কি হতে চলেছে, কার ক্ষমতা হতে চলেছে বাংলা এবং অসমে, এই প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে প্রতিটা মানুষের মনে। সেই ছবিটায় রাজীবের মাধ্যমে দেখালাম ধুবড়ি থেকে।